আমার সঙ্গে ধর্নাস্থল থেকেও রয়েছেন এই মুহূর্তে যে চিকিৎসকরা ধর্নায় বসে রয়েছেন তাদের মধ্যে তাদের অন্যতম প্রতিনিধি ডক্টর নাজির হাসান। নাজির নিজেও চিকিৎসক একজন। নাজির, কালকে এই সময়ই আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আজকেও কাকতালীয়ভাবে তার প্রায় 24 ঘন্টা পরই আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। মাঝের 24 ঘন্টায় একটা মেল এসেছিল, পত্র পাঠই বলা যেতে পারে, যে মেলের যে পত্রের উত্তর আপনারা দিয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমি বলছি নাজির, আপনাদের নিজেদের কি মনে হচ্ছে বলুন তো, সরকার সত্যি আপনাদের সঙ্গে কথা বলতে চায়, নাকি কথা বলতে চাই এরকম একটা ভান করতে চায়? আসলে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ব্যাপারটা খুব একটা সহজ নয়, সেটা আমরাও জানি। কারণ আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় দাবিতে যাদের পদত্যাগের দাবি করেছি তারা যে খুব সাধারণ মানুষ এরকম নই। ব্যাপারটা এরকম নয় যে আমরা একজন সামান্য কোনো পঞ্চায়েত প্রধানের পদত্যাগ চাইতে গেলাম, পঞ্চায়েত প্রধানের পদত্যাগ চাই বলে পঞ্চায়েত প্রধানের পদত্যাগ দিয়ে দেবে, ব্যাপারটা এরকম নয়। আমরা যাদের পদত্যাগের দাবিতে আন্দোলন, এই মুহূর্তে আমাদের যাদের পদত্যাগের দাবিতে আমরা সোচ্চার, তারা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ মানুষ এবং তারা অপরাধের গভীরতা কত দূর অবধি গেলে এই রকম উচ্চ পদস্থ আধিকারিকেরাও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, জাস্ট ভাবা যায় না আর কি। তার জন্যই আমরা দ্বিতীয় এবং তৃতীয় দাবি নিয়ে সোচ্চার হয়েছে। এবং যেহেতু ইনারা কোনো ছোটোখাটো মানুষকেও নন, তার জন্যই সরকার যে খুব সহজেই আমাদের দাবি মেনে নেবেন এরকমটা আমরা আশাই করিনি। খুব সহজে মানবে না, এটা আমরা জানি। সেই জন্যই হয়তো এক প্রকার চিঠি, তারপরে আরেক প্রকার চিঠি, তারপরেও হয়তো আরেক প্রকার চিঠি আসবে। এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা এই যে বিকেলবেলায় এসে যে দাবিটা করছি তার বহু আগেই আমরা কিন্তু সকাল থেকেই একটা খুব সহজ একটা সরল একটা দাবি আমাদের ছিল যে আমরা আলোচনা করার জন্য কিন্তু সবসময় প্রস্তুত, আলোচনা করার জন্য প্রস্তুত, কিন্তু আলোচনার ক্ষেত্রে যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রাখতে হবে। যে আমরা চাইছি যেন মিডিয়া কভারেজ হোক, 30 জন প্রতিনিধি যেন সেখানে উপস্থিত থাকুক, এবং আমরা যে 5 দফা দাবি নিয়েছি সেই 5 দফা দাবি নিয়ে যেন কথা হয়, যেটা আমাদেরকে মেল পাঠানো হয়েছে সেখানে বোঝাই যাচ্ছে, বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট কাজে ফিরতে নির্দেশ দিয়েছে, কাজে ফিরে যাও, এবং সিজ ওয়ার্ক কবে উঠবে এবং সিকিউরিটি সেফটি মেজার্স। কিন্তু আমাদের দাবি যে 5 দফা দাবি ছিল সেই 5 দফা দাবি নিয়ে কথা বলতে হবে। 30 জন প্রতিনিধি যাবে, লাইভ মিডিয়া কভারেজ হবে, এবং আমরা কোনো হেলথ সেক্রেটারি, চিফ সেক্রেটারি ছাড়াও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই আলোচনাটা করতে চাই, যাতে করে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এটা মনে করতে পারি। কারণ আমরা যাদের পদত্যাগ দাবি করছি তারা যদি নিজেরাই একটা মিটিং অ্যারেঞ্জ করেন তাহলে এই মিটিংয়ের তো কোনো মানে হয় না। আমাদের এইটুকু দাবি কিন্তু সকাল থেকে আমরা বারবার বলে আসছি, তারপরেও সেই সেম দাবি জানিয়ে আবার একটা ইমেল এক্সট্রা করে করতে হলো আমাদেরকে। এটা সত্যি আমরা এক্সপেক্ট করিনি যে আবারও বলতে হবে, কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো ওনারা সময় নেবেন, কারণ সহজ নয় ব্যাপারটা। কিন্তু যখনই সময় নেবে একটা ভালো করে একটা আমাদেরকে বার্তা দেবেন, মেল জানাবেন, তাতে করে একটা পুরো ব্যাপারটাই খুব স্বচ্ছতার মধ্যে দিয়ে হবে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। নাজির, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, আপনার কাছে আপনার সঙ্গে আরও কথা বলার আছে, আপনি থাকবেনও নিশ্চয়ই আমার সঙ্গে, কিন্তু আপাতত আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। দেখুন, সচেতন নাগরিক হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে পাওয়ার গ্রিড আন্দোলনটা ভাঙড় রাজারহাটে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি সুচারুভাবে ভেঙেছিলেন বা ভাঙিয়েছিলেন। আপনারা যে লাইভ টেলিকাস্টের দাবিটা জানাচ্ছেন মিটিংয়ের, সেটা কি এটা স্মরণ করে কোনোভাবে কি আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ড প্লে করছে? না, আমরা তো এর আগেও দেখেছি অনেক যে অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কোনো মিটিং হলে সেই অ্যাডমিনিস্ট্রেশনের মিটিংগুলো তো লাইভ মিডিয়া কভারেজ হয়। তো আমরা তো একটা ওপেন আলোচনা করতে চাইছি, যে আলোচনাগুলো আমাদের এই দাবি আছে, এইভাবে আমরা ব্যাপারটাকে পুরোটাই খুব সরাসরি উপস্থাপন করতে চাই। উনি যে আলোচনাটা করবেন, আমরা যে কথাগুলো বলবো সেগুলো লাইভ মিডিয়া কভারেজ হলে কোথায় অসুবিধা আছে? আমরা তো সবসময় মিডিয়ার সামনে কথা বলছি, সবার সামনে কথা বলছি, আমরা তো মিথ্যে কথা কিছু বলছি না, লুকোছাপার কিছু জায়গা নেই। এটা একটা একটা নাগরিক সমাজের আন্দোলন, মানুষের একটা সবার একটা সমগ্র সমাজের মানুষের একটা সমস্যা, সেটা নিয়ে আমরা খোলাখুলিভাবে কথা বলতে চাইলে এখানে কোথায় সমস্যার কিছু আছে আমরা সেটা সত্যিই বুঝতে পারছি। আমি আপনাদের জায়গা থেকে আমি এটুকু বলতে পারি, আমি আপনাদেরকে সরাসরি সমর্থন করে বলতে পারি নাজির, আপনারা মিথ্যা তো বলছেনই না। আমি বিশ্বাস করি, তাতে যদি কেউ আমাকে কোনো পাক্ষিক মনে করেন করতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা ধর্মযুদ্ধ লড়ছেন। এই ধর্মযুদ্ধ সব থেকে পবিত্র ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই, এটা মনুষ্য ধর্মের যুদ্ধ, সেটাকে বজায় রাখার যুদ্ধ।
কিন্তু আমি সেখানেই বলছি, যখন আপনাদের লুকোনোর কিছু নেই তখন মিডিয়াকে ডাকতে কাদের লুকোনোর আছে? আপনাদের প্রতিপক্ষে তারা লুকোতে চান, আপনারা সত্যি বলছেন, তারা কি মিথ্যে বলছেন? মিথ্যেটা সামনে আসার ভয় পাচ্ছেন বলে মনে হচ্ছে, এক। দুই, আমি পাওয়ার গ্রিডের কথা জিজ্ঞাসা করলাম, আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো নাজির আপনাকে। আপনারা এই লাইভ টেলিকাস্টের পাশাপাশি 30 জন, অন্তত 30 জন প্রতিনিধি আপনাদের প্রতিনিধি দলে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, দাবি জানিয়েছিলেন, কিন্তু উত্তর এসছে এই যে চিঠিটা আপনারা পেয়েছেন বিকেল 3:23-এ 12 থেকে 15 জন আপনারা নিয়ে আসতে পারেন বলে। এখানে আমার প্রশ্ন নাজির, আমার মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে যে সরকার আপনাদের সঙ্গে একটা 32 দিনের আন্দোলন চলার পর, একজন চিকিৎসক এ রাজ্যে ধর্ষিতা এবং খুন হওয়ার পর এবং এখনও বিচার না পাওয়ার পর আপনাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে চাইছে, নাকি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন উৎসবে ফিরুন, সরকার তাদের সচিবরা সব ধর্মতলা, হাতিবাগান বা গড়িয়াহাটের ফুটপাতে বসা হকারদের কাছে গিয়ে জামা কাপড় কিনতে নেমেছেন, দরদস্তুর করছেন 30 না 12, 30 না 15, 30 না আচ্ছা 20, আচ্ছা আপনারটাও থাক আমারটাও থাক, 22-এ রাজি হয়ে যান দাদা, এরকম মনে হচ্ছে তো নাজির? না, এটা খুব একটা সাধারণ ব্যাপার। আমরা তো প্রত্যেকটা জিনিস খুব লজিক্যালি আমরা প্রেজেন্ট করেছি, যে প্রথম থেকে আসছি এত অর্গানাইজড হইতে আমরা একটা মুভমেন্ট চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 30 জন প্রতিনিধি রাখতে বলেছি, তার কারণ এই মুহূর্তে আমরা যে মিটিংগুলো করি সেখানে আমরা দেখি পশ্চিমবঙ্গের যতগুলো হসপিটাল বা কলেজ থেকে প্রতিনিধিরা আমরা একসঙ্গে আলোচনা করতে বসি, 26টা মেডিকেল কলেজ। তাহলে যদি সরকারের পক্ষ থেকে কর্মবিরতি বন্ধ করার জন্য বা হাসপাতালে কোথায় কোথায় কী কী সিকিউরিটি মেজার্সের অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হয়, তাহলে তো সব কলেজ, সব হাসপাতালের লোকজনকে নিয়ে আলোচনা করা উচিত। আমি ন্যাশনাল মেডিকেল কলেজের হয়ে আমি তো এসএসকেএমে কী অসুবিধা সেটা তো আমার বলা উচিত নয়, এসএসকেএমের লোক মেডিকেল কলেজে কী অসুবিধা সেটা তো বলা উচিত নয়, তাহলে তো সব কলেজ থেকে প্রতিনিধি থাকাই উচিত। এর পিছনে আমরা যে 30 জন বলছি তার পিছনে তো লজিক আছে। তাহলে আমি যদি 12 জনকে নিয়ে যাই, তাহলে 12টা কলেজ থেকে 12 জন প্রতিনিধি নিয়ে গেলাম, তাহলে বাকি কলেজের প্রতিনিধিদের কথা বলার সুযোগ কোথায় থাকবে? একেবারেই নাজির, কিন্তু আমরা যে মেলটা করেছি, প্রত্যেকটা সেন্টেন্স লিখেছি, সেটা তো আমরা কোনো ভাবনা চিন্তা করেই করেছি, আমরা তো হঠাৎ করে বলে দিইনি 30 জনকে দরকার। একেবারেই নাজির, কিন্তু এই কথাটা সরকার কেন বুঝতে চাইছেন আমি সেটা একটু বোঝার চেষ্টা। আমি মণিশঙ্করবাবু আপনার কাছে আসবো, খুব সাধারণ সহজভাবে সরলভাবে বলে দেওয়া কথাগুলো। মণিশঙ্করবাবু, আপনি বুঝতে পারছেন এই কথাটা বোঝবার জন্য প্রথমে রাজ্যের স্বাস্থ্য সচিব, মানে যে লোকটা নিজেই কার্যত দাগি হয়ে বসে আছে ঘর ভাঙার নির্দেশ দিয়ে, তাকে দিয়ে একটা মেল করাতে হলো কেন? যেই যার পদত্যাগ ওনারা দাবি করেছেন ইতিমধ্যেই ওরা, তারপরে যদি বা আবার 24 ঘন্টা পর একটা মেল এলো, সেখানে এরকম ফুটপাতের জিনিসপত্র কেনার মতো মার্কা একটা দরদাম, তারপর ছত্রে এরকম 4 রকমের জ্ঞান বিতরণ, কেন লাগছে এগুলো মণিশঙ্করবাবু? সরকার সত্যিই মানে এদের সঙ্গে কথা বলতে চায় নাকি কথা বলতে চায় একটা খেলা করছে সামনে? না, ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যেগুলো আপনারা দেখাচ্ছিলেন সুপ্রিম কোর্টের যে মামলা চলাকালীন যে বিনিময়গুলো হচ্ছিল, যেগুলো ল্যাচেস অন দ্য পার্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট বলে বলছিলেন, সেইগুলো সুপ্রিম কোর্টের কাছে বলেছে তো, এবং সেগুলো কনসিকুয়েন্স নিয়ে আপনারা আলোচনা করছেন, সেটা আপনার বলার অধিকার নেই, আমরা বলতেও পারবো না যে এইটা দেখাতে পারেনি বলে তার পানিশমেন্টটা কী হয়, তার কনসিকুয়েন্সটা কী হয়, সেটা সুপ্রিম কোর্টই বিচার করবে। ডাক্তারবাবু যিনি এখন কথাগুলো বলছিলেন, আমি 100% সাপোর্ট করি। লাস্টে যে কথাটা বললেন যে খুবই ভালো লাগলো, যে প্রতিনিধি এতগুলো কেন, কারণ একটা হসপিটালের কী কী পরিষেবার দরকার সেইগুলো সেই হসপিটালে যারা প্রতিনিধি তারাই বলতে পারবেন বলেই এতগুলো প্রতিনিধি যাওয়ার প্রয়োজন আছে। আমার কথা হচ্ছে যে 2-3 রকমের কথাবার্তা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে ডাক্তারদের যে পরিষেবার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার, যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো ন্যায্য, সেগুলো সম্পর্কে আলোচনা হতেই পারে। ওনারা যদি কারো পদত্যাগ দাবি করেন সেটা ওনাদের কাছে ন্যায্য হতে পারে, কিন্তু আমরা একজন আইনজীবী হিসেবে আমি বলবো, খারাপ লাগতেও পারে ভালোও লাগতে পারে, যে আমি যদি কাউকে পদত্যাগ করতে বলি তার নির্দিষ্ট কতগুলি কারণ থাকতে হবে, এবং আমার কাছে যদি সত্যি সত্যি নির্দিষ্ট করে সে কারণগুলি থেকে থাকে, তাহলে এই যে একটা নির্যাতিতা হলো, তারপরে মারা গেলেন, এর সঙ্গেই তো রিলেটেড করেই তো এইসব ঘটনাগুলো ঘটছে। যেখানে সুমোটো একটা কেস টেক আপ করেছে অনারেবল সুপ্রিম কোর্ট, সেখানে অনেক প্রতিনিধি নিজের থেকেই তারা গিয়ে তাদের বক্তব্যটা সেখানে পেশ করছেন। যদি ওনারা মনে করেন যে এই কারণগুলির জন্যে এই ঘটনাগুলো ঘটেছে এবং ভবিষ্যতে আরও এই ঘটনাগুলো ঘটবে, ফলে এইগুলোর বিরুদ্ধে যদি স্টেপ না নেওয়া হয় তাহলে মানে একটা অবিচার হবে এবং আমরা আন্দোলনটা চালিয়ে যাব। এই ঘটনাগুলোই এদের মধ্যে অনেক কম্পিটেন্ট ডাক্তারবাবু আছেন, যারা আজকেও দেখছিলাম আমাদের একজন ডাক্তারবাবু, তিনি সুপ্রিম কোর্টের বিচারাধীনকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছিলেন যে জায়গায় দাঁড়িয়ে আছি সুমোটো একটা নিয়ে পড়ে ডিলে হচ্ছে, ডিলে জাস্টিস হচ্ছে, দারুণ কথা বলেন, তারা গিয়ে বলে আসতে পারতেন। কিন্তু আমার কথা হচ্ছে যে
মানে আন্দোলনটা এমনভাবে হয়ে যাচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে কিছু পলিটিক্যাল পার্টি, আজকেও দেখছিলাম একজন নেত্রী একটা পলিটিক্যাল পার্টি তিনি ওখানে ঢুকে পড়ে ওই আন্দোলনে সামিল হতে চেয়েছিলেন, একটা অন্য ঘটনা ঘটে গেছিলো। ফলে যারা পলিটিক্স করেন তারা এই যে একটা অরাজনৈতিক একটা যে আন্দোলন সেটাকেও তারা মেনে নিতে পারছেন না। ফলে চারিদিক দিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখান থেকে মনে হচ্ছে জুডিশিয়ারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে আন্দোলনটা পলিটিক্যাল না আপলিটিক্যাল সেটা নিয়ে কোনো সময় প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে আমি বলছি সঠিক দিশা নিয়ে যেটাতে আমরা স্ট্রিক্ট ছিলাম যে খুব কম সময়ের মধ্যে উপযুক্ত পরিকাঠামো দিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত, দোষীকে চিহ্নিত করা উচিত, সেই জায়গাটার থেকে কখনো কখনো মনে হচ্ছে আমরা অনেকটা সরে এসে অন্য রাস্তায় হেঁটে চলেছি।